ওয়েলকাম নওগাঁ। আমি এখন আছি সেই নওগাঁর 175 টাকার রিসর্টে। বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতির অপার্থিব জেলা নওগাঁ, যেখানে আপনি মাত্র 175 টাকায় মাটির রিসর্টে থাকতে পারবেন। সাথে গ্রামীণ জীবনযাপন, মাটির ঘর, খড়ের ছাউনি, হারিকেনের আলো, কাঁচা পথ আর প্রকৃতির নির্মল ছোঁয়ায় মনে পড়ে যায় শৈশবের স্মৃতি। এ যেন 90 দশকের বাংলাদেশ, যেখানে আধুনিকতার কোলাহল নেই, আছে শুধুই বাংলার চিরচেনা সৌন্দর্য, এ অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নওগাঁর বিখ্যাত মাটির কুঁড়েঘর ম্যাঙ্গো রিসর্ট। কিভাবে যাবেন, কি খাবেন, কত টাকা খরচ, সবকিছুই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওয়েলকাম নওগাঁ। আমি এখন আছি সেই নওগাঁর 175 টাকার রিসর্টে, এবং ব্লাশ বল এই রিসর্ট আমার কাছে অন্য রকমের একটা হ্যাপিনেস। কারণ জাস্ট দেখেন যে এই হচ্ছে রুম, একদম মাটির কুঁড়ে ঘর, আর এই রিসর্টের নামই হচ্ছে কুঁড়েঘর ম্যাঙ্গো রিসর্ট। টোটাল এরকম 6টা রুম আছে। তো এটা হচ্ছে একটা, এর পাশে হচ্ছে এটা ওয়াশরুম। মানে যারা হচ্ছে এই 175 টাকা রুমে থাকে পার পারসন, তাদের জন্য এই ওয়াশরুমটা আমি যদি দেখাই, এখানে হচ্ছে 2টা বেসিন আছে, এবং এখানে হচ্ছে গোসল করা, কাপড় কাচার জন্য এটা হচ্ছে ওয়াশরুম। যদি আমি দেখাই, এটা হচ্ছে কমোড, এই যে, এবং এটা হচ্ছে বড় ওয়াশরুম। এখানেও আপনি চাইলে গোসল করতে পারবেন, বা মেয়েরা গোসল করতে পারে। একদম ফ্যামিলির মতো এই রিসর্টটাকে বানানো হয়েছে। আর সেই সাথে আমাদের আরও একটা রুম আছে, ওইটাও আপনাদেরকে দেখাবো। এই যে এটা আরও একটা কুঁড়েঘর, আর ঠিক এইখানে হচ্ছে বাসার ঘর, এ যেন 90 দশকের বাংলাদেশ। চারিদিকে আমের বাগান, বাঁশের ঝাড়, তাল গাছের সারি। ঠিক মাঝখানে এই রিসর্টটি, সময়ের স্রোত পেরিয়ে ফিরে যাওয়া পুরনো বাংলায়। ছোট ছোট মাটির কুঁড়ে ঘর, উপরে বিশালের ছাউনি, চারপাশে বাঁশের ঝাড়, তাল গাছ আর বিস্তীর্ণ আম বাগান, সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ। তবে আপনারা যদি এখানে আসতে চান, তাহলে খুব সহজেই আসতে পারবেন। এই রিসর্টটি নওগাঁ জেলার পোরশা উপজেলা নোনাহার গ্রামে অবস্থিত। রিসর্টের পাশেই রয়েছে ঘুঘুডাঙ্গার বিখ্যাত তাল গাছের সারি। দূরের মাঠে নিশ্চিন্তে চড়ছে গরুর পাল, পাখির ডাক আর গ্রামের নির্মূল বাতাস যেন মনকে এক অন্যরকম প্রশান্তিতে ভরিয়ে দেয়। সবচেয়ে অবাক করার বিষয়, এত সুন্দর এই পরিবেশে মাত্র 175 টাকায় রাত্রিযাপন করা যায়। এখানে রয়েছে 6টি কক্ষ, যেখানে পরিবার, আত্মস্বজন কিংবা বন্ধুদের নিয়ে অনায়াসে সময় কাটানো সম্ভব। চারদিকে আমের বাগানের মাঝখানে গড়ে ওঠা এই মাটির রিসর্ট শুধু থাকার জায়গা নয়, এটি বাংলার হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে নতুন করে অনুভব করার এক অনন্য ঠিকানা। এটা হচ্ছে রিসিপশন, আর এর পাশেই হচ্ছে আপনার কিচেন রুম, মানে যেখান থেকে রান্না করে সব কিছু দেওয়া হয়। আপনি চাইলে অর্ডারও করতে পারবেন, যা ইচ্ছা। তো দেখায় যে উপরে দেখেন খড় দেওয়া হয়েছে, মানে আগের যুগে যেমন মানুষ খড় দিত ঠিক তেমনি। আর এটা হচ্ছে মাটির, একদম কি ফিনিশিং। তো এই যে আমরা প্রবেশ করতেছি, দেখেন কি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে 2টা ফ্রিজ আছে, ইভেন পানিরও ব্যবস্থা। দেখেন এখানে পানি রাখা হয়েছে, আর এটার ভিতরে মাংস, মাছ এগুলো রাখা হয়। কি সুন্দরভাবে তারা সাজাইছে। আমি জাস্ট অবাক যে এরকম প্রত্যন্ত একটা এলাকায় এরকম রিসর্ট বানাইছে, এবং যেখানে 175 টাকায় আপনি নাইট স্টে করতে পারবেন। তো এইটা হচ্ছে বিশ্রাম নেওয়ার জায়গা, মানে কাকা এখানে বিশ্রাম নেন আপনি? আচ্ছা। আর এইখানে হচ্ছে সব সিসি ক্যামেরায় দেখা হচ্ছে। দেখেন আমাদের রিসর্টটাকে সব কিন্তু দেখা হচ্ছে যে কে আসছে, কে যাচ্ছে। এই যে সিসি ক্যামেরা, মানে পুরো রিসর্টটা সিসি ক্যামেরার আওতাধীন, মানে কোনো রকমের সমস্যা, মানে নাথিং। আপনারা যখন আসবেন তখন এর রিয়েল এক্সপিরিয়েন্সটা বুঝবেন যে আসলে একটা গ্রামের ভিতরে কিভাবে থাকতে হয়। সকালে আমাদের হচ্ছে কুঁড়েঘর রিসর্টে খিচুড়ি, আর এটা মুরগির মাংস না গরুর মাংস। এটা গরুর মাংস। আচ্ছা, এইটা হচ্ছে গরুর মাংস। তো এইখানকার যে সিস্টেমটা, আপনি ধরেন এখানে রাত্রি যাপন করছেন, এরপরে খাওয়া দাওয়া করবেন, এটার জন্য আলাদা পেমেন্ট করতে হবে। যেমন খিচুড়ি, ডিম এগুলো কত, সকালে হয়তো 100 টাকা করে, এরপরে দুপুরের জন্য মাছ, মাংস বা হাঁসের মাছ, গরুর মাংস যাই খান না কেন, আপনার হচ্ছে 250 টাকার মতো। তো এই যে এখানে আমাদের এখন গরুর মাংস আছে, জাস্ট গরম গরম খিচুড়ির সাথে। তবে এই জিনিসটা ফিল করতেছি যে একদম সেই গ্রাম বাংলার ঐতিহ্য। অনেক আগে যে মাটির ঘরে পাটি পেরে খাইতাম, ওই জিনিসটা, যে চেয়ার টেবিল নাই, বা আপনাকে একদম পুরানো দিনের কথা মনে করায় দেয়।
তো সব কিছু মিলে এরকম। ওকে, এরপরে আমরা আরও বাগান, এখানকার ড্রাগন আম বাগান, বিখ্যাত সব নওগাঁর আমগুলো আপনাদেরকে দেখাবো। এই যে গ্রামে, যে রিসোর্টের সাথেই হচ্ছে এই গ্রামগুলো, মাটির ঘর, এটা হচ্ছে নওগাঁর একটা ট্রেডিশন। শুধু দেখুন যে 2 তলা বিল্ডিং, বিশাল বড় কিন্তু এই বিল্ডিংটা। এই পাশে হচ্ছে আরও একটা আছে। তো এখানে আসলে দেখবেন যে দিনমজুর, তারও 2 তলা বাড়ি। আপনি হয়তো ভাবতে পারেন যে একটা বিল্ডিংয়ে খরচ অনেক বেশি, বা এই মাটির ঘরেও কিন্তু অনেক খরচ আছে ভাই, অনেক পরিশ্রম আছে। তো আমরা এখন প্রবেশ করতেছি। এটা হচ্ছে বাসার পিছন সাইড, এখানে সব কিন্তু জানালা আছে। তো আমার এই যে মামা কিন্তু অনেক ধনী, আর যার হচ্ছে এরকম 2 তলা বিল্ডিংয়ের বাড়ি আছে। একবার ভাবেন, ধনী না হলে কি, শান্তি তো আছে, মাটির ঘরে ঘুমাই তো শান্তি। হ্যাঁ, তো আমরা যাচ্ছি দেখেন। আচ্ছা, এই দিক দিয়েও হচ্ছে একটা রাস্তা। আরে এই যে আমরা এখন প্রবেশ করতেছি সেই আগের যুগে যেমন দরজা ছিল ঠিক সেই দরজা দিয়ে। বাহ, কি অপরূপ লাগতেছে, এবং আমি আমার চাইল্ডহুড ফিরে পাইলাম। এখানে টিন, উঠানটা যদি একটু দেখাই, দেখেন কি চমৎকার উঠানটা। এখানে গরু ছাগল এগুলোর জন্য ঘর বানানো হয়েছে। ওই পাশে হয়তো ওনারা আরও একটা ভাইয়া থাকেন, আর আমার মামু এখানে থাকেন। দোতলা, আমি জীবনেও দোতলা এই মাটির ঘর দেখি নাই, উঠি নাই, তার প্রথম। বাহ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি হচ্ছে, মনে হচ্ছে সেই প্লাস্টার করা। এটা কি মাটির ঘর? এটা মানে উপরে হচ্ছে রং দেওয়া হয়েছে। তো আজকে লাইট আসলে নেই, কেটে গেছে। ও, এখানে ঘুমাই, দেখেন এটা হচ্ছে বিছানা। বাহ, কি ঠান্ডা! এসির তো প্রয়োজন হয় না, হ্যাঁ? এসির প্রয়োজন হয়? কই এসির প্রয়োজন হয়, এইসব রুমে এসি লাগে? এখানে ফ্রিজও আছে, এখানে খাবার দাবারের জন্য টেবিলের ব্যবস্থা করা আছে। এটা হচ্ছে উইন্ডো, যদি দেখে আপনাকে এই যে বাইরের ভিউ। ওকে, আমরা হচ্ছে এখন দোতলায় যাব, যে আপনার সিঁড়ি দিয়ে দোতলায় উঠব। ভাই, যে দোতলা বাড়িতে কি সুন্দর সিঁড়ি, সিঁড়ির উপরে হচ্ছে এরকম ছালার বস্তা দেওয়া হয়েছে। এটা হচ্ছে 2 তলা রুম। ওয়াও ভাই, কি চমৎকার রুম, কি সুন্দর রং করা। এবং এখানকার যে খাট, এখানে একটা কি ড্রেসিং টেবিল বলে এটাকে, না? এই পাশেই হচ্ছে আবার জানালা দিয়ে বাতাস আসতেছে, দারুণ কিন্তু। ওয়াও, উপরে বাঁশ, আচ্ছা উপরেও মাটি। এই মাটি যদি ভেঙে পড়ে, আচ্ছা এই মাটির নিচে আচ্ছা এটার উপরে ধান রাখে, ওইটা কি দেখাতে পারবো ধান রাখাটা? এটা যে ছাদ দিই না, যারা বিল্ডিং এর বাসা বানায় উপরে ছাদ দেয়, বিম দেয়, তো এখানেও সেই রকম সিস্টেম আছে। তবে রুমটা শুধু দেখেন কত সুন্দর, একদম সিম্পল একটা রুম। এই পাশে হচ্ছে দেয়ালটা দেখেন, যে এই দেয়ালটা কত ফিট, প্রায় 1-1.5 ফিট মানে মোটা। মূলত এই মাটিগুলো হচ্ছে আপনার কি ধরনের হয়, এঁটেল মাটি হয় এই মাটি যেটা দিয়ে বানাই, এখানকার স্থানীয় মাটি জমির। এরপরে মহিষের দিয়ে এটাকে পাড়ায় মোম বানানো হয়, এবং আপনার হচ্ছে মাটির সাথে বিচুলি বা খড় এটা মিক্সড করে। আচ্ছা, উপরে শুধু ধান আর ধান ভাই। এটা আর এখানে জানালা খুলে দিল। ও রে, তো এই ধানগুলো কি ধান? জিরা ধান। তো দেখেন, আমি মাটির 2 তলা ঘরের উপরে আছি, তারা ধান রাখার জন্যই আলাদা একটা রুম বানাইছে। তো এই মানুষগুলো আমাদের থেকেও শৌখিন ভাই, যারা শহরে বসবাস করেন, বিল্ডিংয়ে থাকেন, অট্টালিকায় থাকেন, তাদের থেকেও শৌখিন হচ্ছে এই মানুষগুলো। ধানের জন্য আলাদা রুম বানাইছে দোতলায়। আর এটা হচ্ছে জানালা, এখান থেকে আপনি বাহিরের দৃশ্যটা দেখতে পাবেন। এটা 3 তলা নাকি? আচ্ছা, উপরে হচ্ছে আরো একটা। ও, এটা 3 তলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইট মারেন দেখি, দেন আমাকে। হ্যাঁ চলেন, এটা 3 তলা। ওরে ভাই, এটা মাকুসা। সিঁড়িটা দেখেন শুধু। ও, বাট উপরে সেই গরম, উপরে কিন্তু অনেক গরম, বাট নিচে অনেক ঠান্ডা। আমি কিন্তু উপরে এসে ঘেমে গেছি, দেখেন এই যে আমার ঘাম হাতে। তার মানে
এই তিনতলা মানে রোদের তাপটা নিচে যায় না। ধান লাইরি দেন উপরে। ধান নষ্ট হয় না, শুকায় ফেলে। আচ্ছা, দারুণ ব্যাপার কিন্তু। তো চলে গেলাম, আল্লাহ হাফেজ। ওইটা থাকুক, ওইটা হচ্ছে একতলা, ওনার হচ্ছে আরো একটা ভাইয়ের রুম হচ্ছে ওইটা। ওই পাশে ওয়াশরুম আছে, ওয়াশরুমগুলোও কিন্তু মাটির। দারুণ ব্যাপার। হ্যাঁ, এখানে মুরগি থাকে, এই যে বাসার সাথে মুরগিও 2 তলার ঘর। নিচে মুরগি থাকে, উপরে হয়তো হাঁস থাকে। বের হয়ে যাচ্ছি, কি দারুণ ব্যাপার। এবং এই যে দেয়ালগুলো দেখেন, এই দেয়ালগুলো 2 ফিটেরও বেশি হবে। তারা হচ্ছে হয় না যে ইটের ঘর 10 ইঞ্চি 5 ইঞ্চি বানাই দেয়াল, এটা মিনিমাম কত 20 ইঞ্চি হবে না? এই যে দেখেন আপনি জানালার, এটা প্রায় 20 থেকে 25 ইঞ্চি হবে, মানে এই মাটি। জানালার শেপটা দেখলে বুঝতে পারবেন। হচ্ছে এরকম বিচুলি আছে খড়, গরুকে ঠিক এখান থেকে নিয়েই এখানকার মানুষ খাওয়ায় এইভাবে। এবং যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির পানিটা ভিতরে প্রবেশ করে না, এই সাইড দিয়ে গড়াই নেমে যায়। তো প্রতিটা বাড়িতে গরু মহিষ পাবেন এই নওগাঁতে। তারা এতটাই পরিশ্রমী। এখানে 2টা গরু, আরও গরু হচ্ছে চড়াই করতে গেছে। তো এখান থেকে বাড়িগুলো সম্পূর্ণই দেখা যায়। হচ্ছে আমাদের যেই রিসোর্টে আসছি, আপনার কুড়েঘর, সেই রিসোর্টটা যিনি দিয়েছেন তারই খামার। তো এই খামারটা দেখার জন্য আসলাম। এই যে বিশাল বড় এই খামারে কিন্তু অনেক বড় বড় গরু থেকে শুরু করে মহিষ। এই যে এই পাশে কিন্তু পুরোটাই মহিষ। একে দেখতে একদম ডোনাল্ড ট্রাম্পের মতোই লাগতেছে ভাই। ওকে দেখেন, একদম মনে হচ্ছে ওই রকমই। আমি যদি একটু এদিকে ঘুরে দেখাই, জাস্ট ওর চেহারাটা দেখেন যে কি ফর্সা, মনে হচ্ছে চুলগুলো হাসড়াই দেওয়া হয়েছে। এই যে এখানে কতটা মহিষ আছে মামা? 20টা মহিষ। আচ্ছা, এখানে হচ্ছে 20টা মহিষ আছে। অনেক বড় বড় এই মহিষগুলো কিন্তু ভাই ঢিপ মারে কিনা। তো দেখেন যে এই অঞ্চলে এরকম অনেক খামার আছে যারা এরকম প্রজেক্ট তৈরি করে। বিশেষ করে একে দেখেন যে কেমন লাগতেছে, যে কি বিশাল বিশাল। ওরা কিন্তু অনেক রেগে আছে। হ্যাঁ, এখানে একটা লাল কালারের আছে, বাহ অনেক বড় কিন্তু। এইটা দেখেন জাস্ট, ভাই রে ভাই, এটা কি ঝিপ মারে? বাহ, ও কিন্তু অনেক শান্তশিষ্ট। এটা কোন জাত? বাংলাদেশের মিক্স হয়ে আছে, একদম রিয়েল জাত তো না। গির, নেপালি, সিন্ধি এগুলো মিক্স হয়েছে। যেমন এটা আছে সিন্ধির মিক্স। সিন্ধি? হ্যাঁ, ওই যেটা। আচ্ছা, মানে এখানে টোটাল কতটা গরু আছে? এখন গরু কম, এখন গরু আছে হচ্ছে 46টা। আর কোরবানি ঈদে সব বিক্রি করা হয়েছে 350। আচ্ছা, নওগাঁ বরেন্দ্রভূমির ইতিহাস, ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতির এক অনন্য জনপদ। এই অঞ্চলে আজও অসংখ্য মাটির ঘর চোখে পড়ে। অনেক পরিবারের 2 তলা, এমনকি 3 তলা মাটির বাড়ি রয়েছে। বাড়ির বাইরে মাটির দেয়ালে আবার আলপনা করা চমৎকার কারুকাজ। ঘরের ভিতরে ঢুকলে মনে হবে এ যেন রাজপ্রাসাদের রুম। খাবারের টেবিল, ঘুমানোর বিছানা, মাটির জানালা, পুরো ঘর রং করা। কি সুন্দর তাদের বাড়িঘর। আমি অবাক হচ্ছিলাম তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে। দোতলায় ওঠার জন্য মাটির সিঁড়ি করা, উপরে আরও চমৎকার রুম, যা বাংলার গ্রামীণ স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। মাটির ঘরের ভিতরে প্রবেশ করলেই অনুভব করা যায় এক অস্বাভাবিক শীতলতা। এ অঞ্চলের মানুষ অত্যন্ত পরিশ্রমী। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষিকাজে ব্যস্ত থাকেন, আর দিনের শেষে নিজের মাটির ঘরেই খুঁজে পান শান্তি। অনেক গ্রামের ভিতরে সড়ক এখনো মাটির, যা গ্রাম বাংলার ঐতিহ্যকে আজও জীবন্ত করে রেখেছে। এখানকার মানুষের প্রধান জীবিকা হলো কৃষি, ধান, বিভিন্ন ফসল, গবাদি পশুপালন এবং মৌসুমে আম চাষ। সব মিলিয়ে গড়ে উঠেছে তাদের অর্থনীতি। অনেক পরিবারের রয়েছে বিঘার পর বিঘা জমি, আর আমের মৌসুমে সেই আম বিক্রি করে তারা ভালো আয় করেন। বর্তমানে নওগাঁ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আম উৎপাদনকারী জেলা এবং আমের কারণে বিখ্যাত। তাই নওগাঁ শুধু ইতিহাস বা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, কৃষি ও আম উৎপাদনের ক্ষেত্রেও বাংলাদেশের গর্ব। প্রকৃতির কোলে গড়ে ওঠা এই জনপদ প্রমাণ করে
গ্রামের সরল জীবন, মানুষের পরিশ্রম আর উর্বর মাটি বাংলার প্রকৃত শক্তি। এই জেলার মানুষ আজও আন্তরিকতা, আতিথেয়তা ও লোকজ সংস্কৃতিকে গর্বের সঙ্গে লালন করে চলেছে। লোকগান, গ্রামীণ মেলা, নবান্ন উৎসব ও কৃষিভিত্তিক জীবনধারা এখানকার সংস্কৃতিকে করেছে আরও সমৃদ্ধ। নওগাঁর বিভিন্ন আম বাগানগুলো আপনাদেরকে দেখাবো। এছাড়া যে রিসর্টটা আছে, এই রিসর্টের যে মালিক মুজাহিদুল ভাই, ওনারই হচ্ছে প্রজেক্ট, সব অনেক বিঘা জমি নিয়ে আম বাগান, ড্রাগন বাগান আর অনেক গরুর খামার এগুলো আছে। তবে দেখেন, আমি প্রথম এরকম দোতলা মাটির ঘর দেখতেছি। এটা কিন্তু ইন্টারেস্টিং যে এখানকার মানুষজন সবাই মাটির ঘরে থাকে, আর এটার শান্তি তারাই বোঝে যারা মাটির ঘরে একবার না একবার ঘুমাইছে। ইভেন আমরা ছোটোবেলায় থেকে মাটির ঘরে ঘুমাইছি, আমি বুঝি এইটার শান্তি। তবে রাস্তাটা দেখেন শুধু, যে মাটির রাস্তা, এত আম নিয়ে যায় এদিক দিয়ে যে এরকম বিশাল একটা গর্ত হয়ে গেছে রাস্তার উপরে। এরকম মাটির রাস্তা দেখতে হলে নওগাঁর বিভিন্ন গ্রামগঞ্জে আসতে হবে। তো দেখেন যে এই রাস্তাটা কি বেহাল দশা, যে একদম মাটির। আর এদিক দিয়ে সব বড় বড় ট্রাকগুলো যায়, যে আম বাগান থেকে নিয়ে বাজারজাত করা হয়, এবং এই আমগুলো সারা বিশ্বে, মানে বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশে রপ্তানি করা হয়। তো এরকম রাস্তার পাশ দিয়ে যেতে হচ্ছে বাগান। আপনারা যখন এই রিসর্টে আসবেন তখন কিন্তু এই গ্রাম, এখানে আদিবাসীদের গ্রামগঞ্জ আছে, তাদের মাটির দুইতলা ঘর আছে, সংস্কৃতি, এইগুলো দেখবেন। দেখেন যে আমরা এরকম মেঠো পথ দিয়ে বাগানে যেতে হচ্ছে, এবং থোকায় থোকায় ধরে আছে। আরও আম ছিল, এখন তো আসলে আম পাড়তে পাড়তে হয়তো আগামী 10 দিনের মধ্যে আম শেষ হয়ে যাবে, আর থাকবে না। মানে আমরুপালি একদম খুব শর্ট টাইমের জন্য থাকে, এবং অত্যন্ত জনপ্রিয় আম আমাদের সারা বাংলাদেশে। তো এই পোরশা অঞ্চল বা আমাদের বাগান সবাই আমরুপালিতে অনেক চাষাবাদ করতেছে। তো আমরা আসলে প্রায় 12 থেকে 13 রকমের আম চাষাবাদ করতেছি। আমাদের এর মধ্যে আমরুপালি আছে, আমাদের ব্যানানা ম্যাঙ্গো আছে, যেটা আমরা অদূর ভবিষ্যতে এক্সপোর্ট করব, এই প্ল্যানিংয়ে আমরা আমাদের কর্মীদেরকে সবাইকে মানে এক্সপার্ট করতেছি আর কি, ধরে আছে। হ্যাঁ, আর অনেক মজার একটা বিষয়, এই অঞ্চলটায় হাতে গোনা কিছু বাদে বেশিরভাগ কৃষকই কিন্তু এই যে গ্লাইফোসাইড, ঘাস মারা বিষ ব্যবহার করে না। এই ঘাসের কারণে কিন্তু এই আমগুলো এফেক্টেড, এই যে দাগ হচ্ছে, বিভিন্ন পোকামাকড় বসতেছে। বাট আমরা যেমন ব্যবহার করি না, অনেক কৃষকই ব্যবহার করে না। মানে মানুষ সতর্ক হচ্ছে যেন অদূর ভবিষ্যতে এক্সপোর্ট ওরিয়েন্টেড আম উৎপাদন করতে পারে। কি সুন্দর, আর কি বিশাল বড় বড়। এটার নাম কি? চিয়াংমাই। আর এটার নাম হচ্ছে চিয়াংমাই। বিষয় হচ্ছে এই আমের ফলন কিন্তু হয় আবার অনেক বেশি। একটা গাছে দেখেন, গাছের বয়স আর কটুক, সে অলরেডি নুয়ে পড়ছে আমের ভারে। আরও আম ছিল অনেক, আমরা পেরে পেরে ফেলছি এগুলো একটু লেট ভ্যারিয়েন্টের আম, এবং এগুলো মূলত দেখতে অনেক সুন্দর, রংটাও সুন্দর। তবে এটা ঠিক যে দেশি আমের সাথে তুলনা দিয়ে চলবে না, দেশি আম দেশি আমই, তবে এটার ফলন ভালো হয়। এটা কি ভারীতে পড়ে গেছে? ভাই রে ভাই, এই আমটা দেখেন আমার মুখের থেকেও বড়, মানে একদম গলা থেকে মাথা পর্যন্ত এই আমটা। ওরে ভাই, এটা ওজনে পড়ে গেছে না? যে বানানা আম, এবং আমার খুবই প্রিয় একটা আম। পুরো বাগান সবুজের ভিতরে যেন হলুদ ঝুলতেছে, এরকম কি টাটকা এবং ছোট গাছ, কিন্তু আম কতগুলো হয়েছে। আম আর অনেক ছিল, আমরা কিন্তু প্রুনিং করে করে আমগুলোকে কমায় ফেলছি গাছের ভার কমানোর জন্য। আম কিন্তু ভরপুর ছিল। তো যা আছে আলহামদুলিল্লাহ, এবং এখনও পাকেনি আসলে, এগুলো আরও পাকবে। আরও 10 থেকে 15 দিন 12 দিন পর এগুলো কিন্তু হারভেস্ট করা শুরু হবে। এবং এই ছোটো গাছে এত আম আসে? ছোট গাছে অনেক আম আসে, এগুলো আসে, এগুলো যত্নের বিষয়। এই এলাকার মানুষ আবার এই সকল বিষয়ে এক্সপার্ট, তারা খুব ভালো যত্ন নিতে পারে। প্রুনিং করতে হবে, কখন কখন সেচ দিতে হবে, কখন পানি দিতে হবে, সার বিষ যে কোনো কিছু কখন কি করতে হবে টাইম মতো করলে। সব জেলায় হওয়া সম্ভব? আম সব জায়গায় হওয়া সম্ভব, তবে এই পোরশা সাপাহারের মাটির কিছু বিশেষত্বর কারণে এই আম অত্যন্ত মিষ্টি, যার জন্য অন্যান্য জেলাকে তারা আসলে বিট করতে পারতেছে। এইটা হচ্ছে ট্রি হাউস, মানে এইখান থেকে আপনি ভারত দেখতে পাবেন, এত কাছে ভারতের সীমান্ত। আর সীমান্তবর্তী এলাকায় যে এত কিছু চাষাবাদ হয়, বা এটা আমাদের বাংলাদেশের জন্য একটা অর্থনৈতিক বিশেষ ভূমিকা পালন করে। দুই পাশে 2টা তাল গাছ, যদি আমি একটু উঠে দেখাই আপনাদেরকে, এখান থেকে টোটাল মাঠটাই দেখা যায়। এই যে কি চমৎকার, এই পাশে ড্রাগনের জমি, আর এই পাশে হচ্ছে ভারত সীমান্ত। এই যে সামনেই কিন্তু ভারত, এই বাগানগুলো পার হলেই দেখা যায়। আর যদি আপনি এখানে রাতে এসে একটু বসে থাকেন,
তাহলে প্রকৃতির সাথে মিশে যাবেন। যদিও আমরা রাতে আপনাদেরকে দেখাবো সব কিছু। গাছে থেকে গাছ পাকা ড্রাগন, মানে রেড ভেলভেট, যেটা হচ্ছে থাইল্যান্ডের জাত আর কি। তবে অনেক জায়গায় দেখেন না 1 কেজি 2 কেজি ওজনের ড্রাগন, আসলে ওগুলো হচ্ছে কি কোনো বিষ টিষ দিয়ে করে না। ড্রাগন কি অনেক মোটা হয়? অনেক মোটা হয়। আচ্ছা, হয়, ওটা অন্য জাত। অনেকে হরমোন ব্যবহার করে, তো হরমোন ব্যবহার করা হয়, কিন্তু এগুলো দেখেন পিওর অথেন্টিক, এর থেকে বড় আর হবে না। মানে এই ছোটো ছোটো ড্রাগনই খেতে অনেক সুস্বাদু। দেখেন এখন কিন্তু আমাদেরকে কেটে উনি খাবে, যে কিভাবে ধরছে। এটাকে কাটেন দেখি, এই পিসটাই দিলেই হবে। ওয়াও, জাস্ট দেখেন যে এটার কালারটা কি সুন্দর। ড্রাগন খেলে কি রক্ত হয়? একদম লাল, বাপরে বাপ কি লাল, দেখুন যে একদম লোভনীয় একটা খাবার। ও হেভি মিষ্টি। আমি তো ভাবতাম ছোট মিষ্টি হবে না। এই ড্রাগন ছোট সাইজের গুলো বরং বেশি মিষ্টি। মানুষ কিন্তু বড়টা এবং চকচকেটা খুঁজে, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সে ছোটটা যে একবার খায় সে ওইটাই খুঁজে যায়। এবং একটা বড়ই 1 কেজি হয়ে যায়। আমি নওগাঁয় এই অঞ্চলে স্টে করতাম না, যখন দেখলাম এই রিসর্টটা আছে, আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে কুড়েঘর ম্যাঙ্গো রিসর্ট, এখানে যে একদিন রাত্রি যাপন করব। কিন্তু এখানে যে এরকম আম বাগান, এরকম মালটা চাষ হয়, ড্রাগন চাষ হয়, এগুলো জানতাম না। তো ভাবছি গ্রামে থাকবো, এখানে আবার সাঁওতাল অন্যান্য সম্প্রদায়ের মানুষ বসবাস করে, তো তাদের দেখা অনেক ইচ্ছা ছিল, গ্রামটা ভিজিট করবো। এরপরে জাস্ট অবাক যেখানে কত রকমের প্রজেক্ট ভাই, এই অঞ্চলে কত মানুষ এরকম কর্মসংস্থান করে দিচ্ছে, এই জিনিসটা ভালো। কুড়েঘর ম্যাঙ্গো রিসর্টে এখন দুপুরের খাওয়া দাওয়া করব এবং দেখবো যে আমাদের জন্য কি কি রান্না করছে। এটা হচ্ছে আপনার বলতে পারেন রেস্টুরেন্ট, যেখানে এসে মাটির ঘরে খাবেন, দুপুরের মধ্যভোজন করবেন বা সকালের ব্রেকফাস্ট অথবা রাতের ডিনার। এর পাশে হচ্ছে কিচেন রুম, এই যে এখানে ডাল আছে। সো ভাই এখানে আসলে আসলে সেই আমাদের বাংলাদেশ, যে আগের বাংলাদেশ 20 বছর বা 30 বছর আগে যেটা ছিল, মাটির রাস্তার সাথে মাটির ঘর, বা সেখানে রান্না বান্না মাটির চুলাই, ওই জিনিসটা ফিল করতে পারবেন। 1 চামচই দেন, আর একটু দেন। হ্যাঁ থাক। এটা কি হাঁসের মাংস? হ্যাঁ, হাঁসের মাংস। এটা হাঁসের মাংস। এটা কি এখানকার বিখ্যাত শুনছিলাম? এটা এই আমাদের রাঁধুনির বিখ্যাত হাঁসের মাংস। এমন হয়েছে এই হাঁসের মাংস খাইতে মানুষজন বারবার আসে। বাহ। তো যাই হোক, আজকে আমাদের জন্য হাঁসের মাংস, গরুর মাংস, ফ্রেশি ফার্মের। এটাও ফ্রেশি ফার্মের। ফ্রেশি ফার্মের, মানে আপনাদের নিজস্ব হাঁস। এই গরু কথা শুনে একটা কথা মনে হলো, রানাঘাটের আদর্শ হিন্দু হোটেল আছে ইন্ডিয়ার, সে রানাঘাটের ওনার রান্না খাওয়ার জন্য দেশ বিদেশ থেকে লোক আসতো। কাকার হাঁসের মাংস খাওয়ার জন্য বাইরে থেকে মানুষ, ওই যে কাকা দাঁড়াই আছে। তো ওখানে ডাল আছে। যাই হোক, আমি একটু হাঁসের মাংসটা নিই। ভাই আমাকে একটু ডাল দেন, আমার ডালটা অনেক ভালো লাগছিল। তো এরপর আমরা বিকালে আপনার হচ্ছে আরও গ্রামগুলো বা এখানকার যে বাগান বা এই সবগুলো দেখাবো। বাহ, কাকা ডালটা তুলে দেন তো হালকা। কাকা ডালটা নিচে থেকে দেন। এটা কিসের ডাল? মসুরি না? মসুরি, আচ্ছা এখানে দেন। তো শুধু ডালটা দেখেন, সকালে আমার এত দারুণ লাগছিল। বাহ, আরেকটু দেন, আরেকটু। সত্যি ভাই, এই রিসোর্টের সাথে রান্নাটা অসাধারণ। আপনি যখন এখানে স্টে করবেন, আমি রিসোর্টের কথা ছাড়লাম, শুধু খাবারের প্রশংসা করবেন যে এত সুন্দর খাবার। বেসিক্যালি আমি খাবারের প্রশংসা কখনোই করি না, কারণ আমার কাছে ওই খাবার মানে যেভাবেই রান্না করুক আমি ওইটাই খাই। কখনো এরকম না যে এটা ভালো হয়েছে এটা খারাপ হয়েছে, কিন্তু এই খাবারটা আমার কাছে একটু পার্সোনালি ভালো লাগছে, যে টেস্টগুলো একটু ইউনিক। আমাদের এখানে যে মাটির ঘরের মধ্যে মাটিতে বসে খাওয়ার যে ট্রেডিশন চালু করতে চাইছি আমরা, এটা আসলে অনেকেই পছন্দ করে। আমরা চাইছিলাম বন্ধ করে দিব, অনেক অবজেকশনও করছে, বাট দেখতেছি এটার অবজেকশনের থেকে জনপ্রিয়তা বেশি। এবং মাটির মধ্যে বসে খাওয়ার যেই ফ্লেভার, এটা সবাই বলে যে ভাই এটা বন্ধ করেন না। যে অবজেকশন দিচ্ছে দেখ, আমরা বন্ধ করি নিয়ে যাই, চলতেছে, আমরা খাইতেছি। তো এইটাই ভাই, আমি যখন পাকিস্তান আফগানিস্তানে ভ্রমণ করছিলাম, ওরাও কিন্তু খাবার কোন চেয়ার টেবিলে খায় না, সব নিচে বসে। এবং ওরা বলে যে নিচে বসে খাওয়া নাকি সুন্নত, বা এটা হচ্ছে উচিত মানুষের। যেহেতু আমরা মাটির তৈরি, মাটির সাথে আমাদের একটা কানেকশন থাকে,
বা মাটির সাথে আমাদের একটা সম্পর্ক থাকে, বা যেখানে হোক তারা বসে এই ট্রেডিশনটা ফলো করে। আমরা দুপুরের খাবার খেয়ে এখন বের হইলাম, যাওয়ার পথেই এই মাটির ঘরগুলো দেখা যায়। তবে এখন যাচ্ছি গোসল করার জন্য। এখানে বিশাল বড় একটা দিঘি আছে, মানে অনেক পুরানো, এবং এই গ্রামগুলো অনেক আগের, আজও কিন্তু সেই ট্রেডিশনটা ধরে রাখছে। মাটির ঘর থেকে শুরু করে মাটির রাস্তা, এখানকার মানুষের লাইফ স্টাইল সব কিছু। ওকে, তবে আপনারা যখন এই রিসোর্টে আসবেন অবশ্যই বলবো এই দিঘিতে গোসল করার জন্য। ও কি দারুণ রাস্তা! তো গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর, আর এরকম ছোট ছোট পুকুর পাবেন অসংখ্য। আর এখানে হচ্ছে পানি, মানে যে বিশুদ্ধ পানিটা পাওয়া অনেকটাই কঠিন, কারণ নিচে অনেক গভীরতার, মানে প্রায় 300-350 ফিট নিচে আপনি পানি পাবেন। তো এই কারণে এখানে অনেক ব্যয়বহুল, অনেক খরচ। তো সরকারিভাবে কিছু মানে টিউবওয়েল বা কিছু পুঁতে দিয়ে গেছে, ওইখান থেকে মানুষ পানি নেয়। এখন দিঘিতে নামতেছি, আর এখানে আমের গাছ, কি বিশাল মোটা মোটা আম। ওই সবাই গোসল করবেন নাকি ভাই? করবেন না? সবাই করে, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। জাস্ট দেখুন যে কি সুন্দর পানি ভাই, আর মাছগুলো এইখানে এসে দেখতেছে আমাদের। আর পুরো পাশটা জুড়েই কিন্তু গাছ, এবং মাঝখানে এত সুন্দর একটা দিঘি। চমৎকার ভাই। এই অঞ্চলে অনেক দিঘি দেখা যায় যেগুলোর বয়স অনেক বছর, 100-200 বছর, মানে অনেক পুরানো। তো যুগ যুগ ধরে এই দিঘিগুলো এখানকার স্মৃতি ঐতিহ্য বহন করে আসছে। এই সিঁড়ি তো ভাই, সিঁড়ি নিচে। এটা কিন্তু গভীরতাও আছে ভাই, কিন্তু অনেক ঠান্ডা পানি। একবার ভাবেন যে আমরা এখানে রিসোর্টে ঘুরতে এসে গ্রাম ঘুরলাম, এখানকার খাবার, ফল ফ্রুট, এরপরে এমন দিঘিতে গোসল করতেছি, এক পাশে মাছ ধরতেছে, দারুণ লাগতেছে। সবাই খালি গায়ে, মানে সেই গ্রামের একটা বাহ। আরে লাভ মারেন, এই বাপরে বাপ। এই ঢেউ দিছে, আমার মুখের ভিতর পানি ঢুকে গেছে। নিচে কিন্তু মাটিগুলো শক্ত, কাদা হয়নি, মানে হয় না অনেক পুকুরে নিচে কাদা থাকে, বাট এখানকার মাটিগুলো অনেক শক্ত। অনেক জোস ভাই, অনেক জোস। আমরা যেখানে যাই পুকুর পাই, দিঘি পাই, নেমে যাই, নদীতেও নামবো আমরা সামনে। অবশ্যই, কারণ এটাই তো মজা, এটাই তো জীবন ভাই। ওখানে সবাই গেছে মাঝখানে। হ্যাঁ, ওখানে কি আরো মাছ পাবে নাকি ওরা? না, ওইটার পরে কি আরো ধরবে? না ধরবে না, ওখানে ওইটাই শেষ। লোড দিব গাড়ি। ও এই যে টাকে, ও এই যে দেখেন, এর ভিতরে মাছ দেখা যায় না যদিও। দেখা যাবে না, ওখানে দেখা মাছ আছে, মানে জালের দিকে যায় না, সব কাঁটালা মাছ। তো কাঁটালা মাছ, ওই যে মাছ আছে এই পাশে সব। তো সারাদিন এই রিসর্ট, নওগাঁর বিভিন্ন গ্রামগঞ্জ ঘুরে, আমের বাগান ঘুরে, এখন সন্ধ্যাবেলায় গোসল করতেছি, কারণ একটু গরম পড়তেছিল। এখানে হচ্ছে পানির ব্যবস্থা, এইখানেও হচ্ছে সব রুমগুলো দেখেন, কি ভিউ। মনে হবে সেই 100 বছর আগে ফিরে গেছি, যখন মানুষেরা গোসল করতে এরকম বাহিরে কোনো পর্দা ছিল না, মাটির ঘর, তারপরে এরকম বিচুলির চালা, তো সেই যুগে। ওকে, আজকে হচ্ছে এখানে শেষ রাত। কালকে সকালে উঠে আমরা চলে যাব নওগাঁর অন্য কোনো স্পটে, যেহেতু এখানে অনেক ট্রেডিশন আছে, অনেক কিছু দেখার আছে। তবে আমি বলবো আপনারা অবশ্যই এখানে আসবেন। আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। মাত্র 175 টাকায় আপনি থাকতে পারবেন এরকম রুমে। এবং আপনারা যদি আরও বিশাল, মানে এখানে আরও বড় বড় রুম আছে, যদি বন্ধুরা সবাই মিলে আসেন, তাও কত 150 বা 200 টাকা করে পার পারসন পড়বে। এবং এখানে খাওয়া দাওয়া, রান্না সব ব্যবস্থা আছে। আমাদের এই যে রিসোর্টটা, এটা আসলে কোনো রিসোর্টের প্ল্যানিং নিয়ে কিন্তু আসলে করা হয়নি। মূলত জাহিদ ভাইয়ের মূল উদ্দেশ্যটা ছিল এরকম, ভাই কিন্তু পুরো উত্তরবঙ্গে অনেক জায়গায় ঘুরছে, একটা বাগান দেখতে গেছে, একটা খামার দেখতে গেছে, থাকার জায়গা নেই, অনেক দূরে হোটেল, অনেক দূরে থাকার জায়গা। তো ভাই সবার আগে বললো যে একটা কাজ করি, আমাদের এই প্রজেক্টে অনেক মানুষ আসবে, তারা কৃষি উদ্যোক্তা হবে, এরকম লোক আসবে, তো আমরা হচ্ছে তাদেরকে থাকার একটা আবাসন করে দিব। এবং যেটা হবে যে একেবারে নামমাত্র মূল্যে আমরা এখানে রাখার ব্যবস্থা করবো, এই কারণে তারা যেন এখানে অল্প খরচে থেকে
ব্যবসাটা শিখতে পারে, কিভাবে গরু কিনলো, কিভাবে গরু বিক্রি করলো, কিভাবে গরুটা লালন পালন করলো, কিভাবে বাগান করলো, সার টার হাবি জাবি কখন কি করলো ইন ডিটেলস। তো আমরা যদি লাক্সারি কিছু করতে যাই তাহলে মানুষ তো এফোর্ড করতে পারবে না, আবার মনে হবে যে অনেক খরচ হয়ে যাবে। এই রিসোর্টটার স্টার্টিংটা তখন প্রথমে নাম ছিল কি জানেন, কুড়েঘর মেহমানখানা। মেহমানখানা অনেকটা ওই যে আমাদের পোরশার মেহমানখানার মতো করে আদলে, যে মানুষ আসবে থাকবে খাবে চলে যাবে। তো এখন কিভাবে আমরা নিজেরাও হতবাক যে এটা এমন ভাইরাল হয়েছে, আরে এখন কি বলবো আর। তো আমাদের আসলে ওই 100-150 টাকার রুম ভাড়া, 300 টাকার রুম ভাড়া, 500 টাকার রুম ভাড়া, এইগুলোর কারণে যেটা হয়েছে যে আইসা তো অল্প খরচে থাকা যাইতেছে, আর গ্রাম বাংলার যে ফিল এটা তো আমরা এখন পাই না। মানে আমরা কিন্তু এটা আসলেই এই যে মাটির রাস্তাটা একদম মাটি, গরুর গাড়ি এখান থেকে হাজার হাজার গরু যায় বিকালবেলা, তারপর যে আম বাগান, এগুলো আপনি কই পাবেন? মাটির রাস্তা, মাটির রাস্তা, মাটির ঘর, মানুষ। হ্যাঁ, এই যে এই সকল ছন দেওয়া আছে, অনেক রিসোর্ট আছে, কিন্তু এখানে প্রত্যন্ত জায়গায় হলেও ওই যে খরচটা এত কম, যার জন্য মানুষের হাইপটা প্রচুর। এখন ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আমাদের জন্য নাস্তা করছে জাহিদ ভাই এখন নাই না, উনি একটু বাইরে গেছে। আচ্ছা, এই রিসর্টেরই বাগানে ড্রাগন, তাদের নিজস্ব জমি আছে, তাদের নিজস্ব আম বাগান আছে, সব কিছু এভরিথিং আছে, যে একটা মানুষ প্ল্যানিং করে করছে এটা। আর এটার জন্য আজকে নওগাঁ অনেক মানুষ আসে, দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে নাইট স্টে করে। অনেক মিষ্টি। এখানে আম আছে, ইয়াম অনেক মিষ্টি। এটা কি আম? ব্যানানা। আচ্ছা, এটা বাড়ি 4। বাড়ি 4টা অসাধারণ ভাই। ভাই কেমন লাগতেছে? ভাই এরকম আতিথেয়তা এই জায়গায় এসে পাবো কল্পনা করি না, এত আয়োজন, যেভাবে এটা দাদা না, এটা বন্ধুর মতো লাগতেছে। না, ওনারা কঠোর পরিশ্রমী, তবে এই বাড়ি 4 আমটা দারুণ। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে এখন কিন্তু আজানের ধ্বনি শোনা যাচ্ছে, সেই সুমধুর সুর। বাট দেখেন যে আমাদের রিসর্টের উপরে বাঁশঝাড়গুলো কিভাবে নড়তেছে বাতাসে, হিমেল হাওয়া, একদম সন্ধ্যার মুহূর্তে। সারাদিন ঘুরে বেড়ানোর পর ঠিক সন্ধ্যা নামার আগ মুহূর্ত চারপাশ যেন এক ভিন্ন রঙে রাঙিয়ে উঠল। মাটির দেয়ালগুলো সোনালি হলুদ আভায় ঝলমল করছে, আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে মেঘ, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, আর শীতল হাওয়া মনকে ছুঁয়ে যাচ্ছে নিঃশব্দে। কিছুক্ষণের জন্য আমি হারিয়ে গেলাম, স্তব্ধ হয়ে আমার শৈশবের দিনগুলোর কথা ভাবছিলাম। আজান হলেই দৌড়ে বাড়িতে আসা, হাঁস মুরগি ছাগল ঘরে তোলা, সন্ধ্যার পর মাটির ঘরে হারিকেনের আলোয় পড়াশোনা, বাড়ির উঠানে পাটি পেরে পরিবারের সবাই মিলে গল্প করা, হাসি আড্ডায় কেটে যাওয়া অসংখ্য সন্ধ্যা। যাই হোক, আজকে আমাদের রিসোর্টে বারবিকিউ করা হচ্ছে, সেই সাথে রাতের খাবার দেশি মুরগির মাংস। সবকিছু মিলিয়ে প্রকৃতির অপার সৌন্দর্য, মাটির ঘরের উষ্ণতা আর গ্রামের সেই চিরচেনা পরিবেশ, মনে হচ্ছিল এ যেন 90 দশকের সেই চিরসবুজের বাংলাদেশ, যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে গ্রাম বাংলার অকৃত্রিম সৌন্দর্য আবেগ। আমাদের কুড়েঘর যে রিসোর্টটা আছে দেখেন, এখন হচ্ছে বারবিকিউয়ের আয়োজন করা হয়েছে, মানে পার্টি, খাবার দাবারের পরে। তো কী সিস্টেম, এখানে ফ্যান দেওয়া হয়েছে, এরপরে কয়লাগুলো আগুন ধরতেছে। এটা কি দেশি মুরগি হবে? ব্রয়লার মুরগি না? দেওয়া হলো তেল। আচ্ছা, তো প্রথমে বারবিকিউ করার জন্য সরষার তেল দেওয়া হয়। দেখেন যে কি পরিমাণে ধোঁয়া উঠতেছে ভাই, আর যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, পুরো আকাশে বিদ্যুৎ চমকায়, মানে একদম সাদা হয়ে যাচ্ছে। ও, আর পিসগুলো কিন্তু অনেক বড় বড়। এগুলো তো বড় মুরগি নাকি এটা? হ্যাঁ, 1 কেজি 700 গ্রামের মুরগি। মানে 1 কেজি 700-800 গ্রামের মুরগির রানগুলো দিচ্ছে। এই বারবিকিউ করতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা। তো এরপরে খাওয়া দাওয়া করেই ঘুমাবো। আর দেখেন যে কিভাবে করা হয়, প্রথমে সরষার তেল দেওয়া হয়েছে, এরপরে এটা এখন 1 ঘন্টা এখানে থাকবে, আর ওই কয়লার আগুনে যে তাপ, ওটার মাধ্যমেই কিন্তু এটা বারবিকিউ হবে। আমি যদি একটু দেখাই যে কি বিশাল বড় বড় এই রান। তো একবার ভাবেন যে ঠিক এইরকম, মানে নওগাঁর প্রত্যন্ত একটা এলাকা, গ্রামে চারিপাশে আম বাগান, সেখানে এরকম কুড়ে ঘর, বিশাল জোরে হাওয়া বইছে, গাছগুলো নড়তেছে। আবার আজকে আমাদের কপাল ভালো যে মেঘও হয়েছে, তো বৃষ্টি হলে তো একদম সব কিছু পারফেক্ট হবে। তো এই সব কিছু মিলে এই জায়গায় একটা রাত্রি যাপন করতে পারলে আপনার লাইফে সব থেকে হ্যাপিনেস রাতটা পার করবেন এখানে। এর বারবিকিউ কমপ্লিট। লেগ পিস দেন। হ্যাঁ, কাকা আমাকে একটু এইটা দেন।
মিউনিস, হ্যাঁ দারুণ। এখানে আমার আরও ভাইয়ারা আছে অনেক, এই যে, এবং সবাই আমরা একসাথেই খাওয়া দাওয়া করব। তবে এইরকম ওয়েদার ভাই, এটা হচ্ছে বলতে পারেন একটা লাক। রিসোর্টে অ্যাকচুয়ালি মানে কুড়িয়াঘর ম্যাঙ্গো রিসোর্ট, সো এইটা নামের সাথে ওয়েদারটা একদম পুরোপুরি ম্যাচ হয়ে গেছে। ম্যাচ হচ্ছে। ঠিক আছে, তো আমরা আরেকটু পরে আরেকটু মজার ফিলিংস দিব। সেটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে ফিলটা আসবে এরকম, লাইট বন্ধ করে দিলে অনেক চমৎকার একটা ফিল চলে আসবে। তো সেই আগের মতো একদম, একদম। যখন লাইট ছিল না, লোডশেডিং, একদম কোনো রকম যান্ত্রিক কোলাহল মুক্ত একদম। এই যে আবার অক্সিজেনটাও একদম পিওর। fresh। তো এটাই ভাই। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা আবার একটু বাগানের দিকে যাব, যেখান থেকে ইন্ডিয়ান বর্ডারটা সব কিছু দেখা যায়। এটা এটা কি, এটা খাবো না আমি। এই গভীর রাতে বের হয়েছি যে বাগানে যাবো আম খাবার। রাস্তাগুলো দেখেন, একটা ভৌতিক পরিবেশ লাগতেছে, যে কি রাস্তা, সেই সাথে সারা রাত কিন্তু মেঘ ঝিলকাচ্ছে। মানে এই দিক দিয়ে কিন্তু আমের গাড়িগুলো যায়, যার কারণে একদম রাস্তা কি নিচে কি হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, মানে 2 ফিট এরকম। আর পুরো একটা হরর গ্রামে ঢুকতেছি না, একদম লাস্ট এরিয়া। অন্ধকার একটা গ্রাম। তো ভাই এইটাই, এমন এক্সপিরিয়েন্স আমার এর আগে কখনো হয় নাই। এত সুন্দর ওয়েদার, গ্রামীণ পরিবেশ, আম বাগানে যাচ্ছি এই রাতে আম খাওয়ার জন্য। এই যে এগুলো কিন্তু সব পানি, কাদা মাটি রাস্তা। ওরে আমি তো এখনই কাদাই জায়গা নাই। ওরে এই যে যে- আমার ফ্রেশই লেগে রাখছে, আচ্ছা, ফ্রেশি কা। ফ্রেশই ফার্ম। ও, তো এইদিকে দেখেন আম কেমনে ঝুলতেছে, যে আমরুপালি এগুলো সব। ভাই আল্লাহর কি কুদরত দেখেন, যে আল্লাহ এত ফল দিছে মানুষকে খাওয়ার জন্য, যে মানুষের জন্যই এই পৃথিবী বানাইছে মহান আল্লাহ তাআলা। তেমনি বিভিন্ন ফ্রুট, এরকম খাবারের গাছ মহান আল্লাহ তাআলা দিয়েছেন। ওরে কি বাতাস! ও ভাই লাইফ এটা। তো আমি আরেকটু দেখাই যে এখান থেকে ভারত দেখা যাচ্ছে। ওই যে লাইটগুলো দেখতেছেন, লাইট জ্বলতেছে, ওইটাই কিন্তু ভারত মূলত। আর এখানে হচ্ছে আমরা এখন বসবো একটু। সাকিব ভাই বসেন। ও রাজীব আছে নাকি? আছে, এই ড্রাগন আছে নাকি বাগানে? ড্রাগন আসলে বাগানের ভিতরে যে আমাদের ট্রি হাউসটা, এটা অ্যাকচুয়ালি মানে প্রকৃতির একদম কাছাকাছি আসার জন্যে বানানো। সো এখন যদি আপনি একটু খেয়াল করেন, চতুর্দিকে শুমশাম পরিবেশ, এই যে ঝিঝি পোকা ডাকতেছে, এখানে বসে থেকে আপনি ইন্ডিয়ার বর্ডারের আলো জ্বালানো দেখতে পাচ্ছেন। মানে একটা অন্যরকম অনুভূতি অ্যাকচুয়ালি। এটা আসলে এখানে না আসলে এই ফিলটা ফিল করা যাবে না। কেউ পাবে না। বাহ। আর এখানে নিরাপদের দিক থেকে হ্যাঁ, নিরাপদ আলহামদুলিল্লাহ, এখানে নিরাপত্তা শতভাগ ঠিকঠাক আছে, সমস্যা নাই। এই রাত 12টার সময় আমরা হচ্ছে কি, এটা আম বানানা। আচ্ছা, ব্যানানা আম একটু খোলেন দেখি পাকা নাকি। একদম গাছে থেকে কিন্তু ভাই রে ভাই, দেখেন ওর সাইজটা। এবং এই আমগুলো এখন কত টাকা কেজি বিক্রি হয়? এগুলো 140 টাকা। 140 টাকা বিক্রি হয়। ও কি দারুণ! তো এই আম আমরা বাগানে এসে খাচ্ছি, এবং আপনারা দেখেছেন সকালে কিন্তু এই আম বাগান, তারপরে হচ্ছে ড্রাগন, এগুলো সব আপনাদেরকে দেখাইছি। তো রাতে যেহেতু একটু ঝড় বৃষ্টির মতো, এই কারণে বের হইলাম। আর প্রতিটা আমেই হচ্ছে তারা এরকম প্যাকেট দেয়, যেন আমগুলো নষ্ট না হয় কোনোভাবে। ওইটা বেশি পেকে গেছে। আচ্ছা ভাই, হাত কাটে না, হাত কাটে না। আরে ভাইয়া বাহ, দারুন! এই যে ভাই কালারটা দেখেন শুধু। অনেক মিষ্টি। ধরেন ভাইয়া। আমি খাবো না, আমি খাবো না, অনেক না, না, মিষ্টি। না, আমি খাবো না ভাই। এখন হচ্ছে আমাদের জন্য রাতে রান্না করা হচ্ছে, তাও দেশি মুরগি, এবং ঠিক এরকম মাটির কিচেন রুম, রান্নাঘর, সেই নওগাঁর ঐতিহ্য। আর শুধু দেখুন যে এখন ফুটতেছে কিন্তু মাংস। এরপরে খাওয়া দাওয়া করবো। দেখি আমি একটু তরকারিটা নেড়ে দিই। দেখেন এই যে জাস্ট দেশি মুরগি এখানেই হয় না কাকা? মানে এই মুরগিগুলো তো এখান থেকেই কেনা হয়, মানে এই যে নওগাঁর যারা হচ্ছে স্থান। তো আপনারাই হচ্ছে মুরগিগুলো পোষেন? না, পুষি এখন শেষ হয়ে গেছে, এখন আপাতত আমরা কিনে নিয়ে আসি বাসা থেকে। কত বছর ধরে এই কাজ করা হচ্ছে? এই কাজ 21 সাল থেকে। 21 সাল, তার মানে প্রায় 5 বছর আপনি হচ্ছে রাঁধুনি, মানে রান্না করেন। রান্না করি। বাহ, আমার কাকার হাতের খাবার আজকে রাতে আমরা খাবো। আমরা হচ্ছে সারাদিন ঘুরে এই রিসর্ট, আম বাগান,
সব কিছু প্রজেক্ট, এই গ্রাম দেখে এখন রাতের খাবার দাবার করতেছি। এটা কি ভাইয়া, আলু আর ওটা আলু আর পটল। এটা হচ্ছে সবজি, আলু পটল, আর এটা হচ্ছে দেশি মুরগি। আমাকে 2 পিস দেন, একটু ঝোল দেন। এবং আমার কাকাই আজকে রান্না করছে, আমার ভাইয়া আছে ওই পাশে। ভাই আপনিও বসেন। তো একদম পরিবারের মতো আমরা সবাইকে নিয়ে খাচ্ছি। তো ওই জিনিসটা, এই যে আমরা বাবা মা সবাইকে রেখে দেশ বিদেশ ঘুরতেছি, তো যেখানেই যাই একটা পরিবার, তো এই জিনিসটা অনেক ভাল লাগে। এই যে এটা রান্নাটা একটু দেখি, যেহেতু একদম দেশি মুরগি। ও ঝোলটা সেই হয়েছে, কে রান্না করছে? আপনি? বাহ, দারুণ ভাই। মুরগির ঝোলটা দেখেন, শুধু দেশি মুরগি তো দেখেন, মুরগিতে সব শুকনা মরিচ। কেন, এটার কারণ কি? কাঁচা মরিচ ইউজ করেন না? আচ্ছা, তো এখানে দেখলাম মুরগিতে সব শুকনা মরিচ দিয়েছে। আপনি যখন এখানে আসবেন 175 টাকা হচ্ছে রুম ভাড়া পার পারসন, এক রুমে 2 জন থাকতে পারবেন এবং আরও রুম আছে। তবে এই যে খাবারগুলো, এগুলোর জন্য আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে, কারণ মুরগি বা মাছ আপনি যেটা অর্ডার করবেন আপনাকে সেটাই রান্না করে দিবে। আর এখানে সকাল, দুপুর, বিকাল, রাত সবসময় আপনি খাবার পাবেন, যেহেতু কিচেন রুম এখানেই আছে। ওকে, খাওয়া দাওয়া শেষ করি, এরপরে আজকে নাইট স্টে করবো এখানে, কালকে আমরা নওগাঁর অন্য ট্যুরিস্ট স্পটে যাব। ফাইনালি আমরা সারাদিন ঘোরাঘুরির পরে এই যে রাতে রুম আমাদের, এখানে হচ্ছে বাঁশঝাড় আছে, সেই সাথে কিন্তু রিফ্লেকশন দিচ্ছে লাইট, আর এখানে মশারি টাঙানো হয়েছে। এটা হচ্ছে সাকিব ভাইয়ের বেড। তো আসলে মশারি টাঙানোর যেই ব্যাপারটা, সেটা হচ্ছে অনেক সময় কী হয়, এইসব রিসোর্টে দেখা যাচ্ছে ছোটোখাটো পোকা থাকতে পারে, তো যার কারণে মশারি টাঙায় ঘুমানোই ভালো। আর এখানে কিন্তু লেখা আছে দেখেন যে কুড়েঘরে ম্যাঙ্গো রিসোর্টে সকালের খাবার খিচুড়ি, ভাত, ভর্তা, সবজি জনপ্রতি 100 টাকা। দুপুরে রাতের খাবার গরু, হাঁস, মুরগি, ডাল জনপ্রতি 250 টাকা। তো এরকমই খাবার, মানে হোটেল ভাড়া ধরেন 175 টাকা, মানে এই রিসর্ট পার পারসন, কিন্তু খাবারের জন্য বিল আলাদা। আর উপরে হচ্ছে টোটালটা এরকম, এখানকার বিশালি, এরপরে বাঁশ দেওয়া হয়েছে। এই পাশে একটা উইন্ডো আছে, কিন্তু সম্পূর্ণ কিন্তু আটকানো। তো এই যে বলছিলাম, এখানে হচ্ছে ছোট্ট একটা কি, এটা ফড়িং, বাহ কি চমৎকার এই ফড়িংটা। যাক, এখন এইখানেই নাইট স্টে করতে হবে। আর সত্য বলতে এত সুন্দর একটা অভিজ্ঞতা ছিল, সারাদিন ঘুরছি। হয় না এরকম যে এই রিসর্টটা যদি এখানে না থাকতো, আমরা কখনোই এই গ্রামে স্টে করতাম না, হয়তো মেইন রোড দিয়ে চলে যেতাম অন্য কোনো জায়গায়, শহরে। বাট এই যে জিনিসটা করছে, এটা করা হয়েছে মূলত, এখানে সব আম বাগান আছে বিশাল বড় বড়, তো বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষেরা আম কিনতে আসে। তারা যে থাকবে বা তাদের ব্যবস্থা করার জন্যই এই রিসর্টটা ওই সময় বানানো হয়েছিল, এবং তখন ছিল 150 টাকা পার নাইট। এখনও কিন্তু আমাদের এই আশপাশে অনেকে আছে যারা দূর দূরান্ত থেকে এসে 1 মাস, 2 মাস বা 15 দিন এখানে থাকে। তো এরপরে এটা এত ভাইরাল হয়ে গেছে সারা বাংলাদেশে, তো বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসেও এখানে রাত্রি যাপন করে। এখানকার এত সুন্দর মানে সার্ভিস, খাবার দাবার, পরিবেশনা, এখানকার ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর আপনারা কমেন্ট করেন নওগাঁর আর কোথায় কোথায় যাওয়া যায়। একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাইতে হয়, বিভিন্ন গ্রামগঞ্জে যাইতে হয়, লোকাল মানুষদের সাথে ভ্রমণ করতে হয়। তো সব কিছু মিলে আপনাদের দয়া ও ভালোবাসায় আজকের ফিজ। দেখা হচ্ছে ভাই, আল্লাহ হাফেজ। আর আমি রিসর্টের নাম্বার ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো। আপনারা চাইলে এইখানে এসে একটা দিন বা একটা রাত নাইট স্টে করতে পারেন। খুবই চমৎকার একটা জায়গা, ফ্যামিলি, পরিবার সব কিন্তু সিকিউর, সেফ, কোনো সমস্যা নাই। ওকে, আল্লাহ হাফেজ ভাই, টাটা।